আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হাবিবুর রহমান, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, জননপুর আদর্শ ডিগ্রি কলেজ। আজকে আছে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং। প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিংয়ের ইকুয়েশন নিয়ে কারো সমস্যা আছে কিনা আমাকে অবশ্যই একটু ইনফর্ম করতে হবে। আর অন্যথায় আমি আজকে শুরু করতে যাচ্ছি অ্যাডজাস্টিং নিয়ে একটু আলোচনা শুরু করব। ইকুয়েশন নিয়ে যে ক্লাস আর করাবো না এমন না, কারো যদি সমস্যা হয় আমি আবার ক্লাস করাবো, সমস্যা নাই। তাহলে অ্যাডজাস্টিং না পারলে তুমি ওয়ার্কশিট পারবে না, ফিনান্সিয়াল স্টেটমেন্ট পারবে না, যেটা অ্যাকাউন্টিংয়ের প্রাণ বেসিক্যালি। জাবেদা না পারলে, যেমন অ্যাকাউন্টিংয়ের জার্নাল না পারলে অ্যাকাউন্টিংয়ের কিছুই পারা যায় না, সেইভাবে যদি তুমি অ্যাডজাস্টিং না পারো তাহলে অ্যাকাউন্টিংয়ের যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট, অ্যাকাউন্টিংয়ের মূল যে কাজ ফিনান্সিয়াল স্টেটমেন্ট রেডি করা, ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করা, সেটা তৈরি করতে পারবে না। কার্যপত্র ওয়ার্কশিট যেটা 10 নাম্বার এবং 10-10-20 নাম্বার অবশ্যই থাকবে। আর এই অ্যাডজাস্টিংগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর এটি থেকে বেসিক্যালি অনেক সময় আসে রিভার্সিং এন্ট্রি আসে, ক্লোজিং এন্ট্রি আসে। তুমি রিভার্সিং যদি অ্যাডজাস্টিং যদি করতে না পারো তাহলে কিন্তু রিভার্সিং করতে পারবে না। তো সিম্পলি আমি সবগুলা বিষয় আজকে আলোচনা করবো না, কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ সেগুলো একটু বলবো। 1 নম্বর, আমরা কিন্তু রিভার্সিং এন্ট্রির যে মেজর চারটা সেগুলো আমরা জানি, প্রধানত দুইটা, অগ্রিম এবং বকেয়া। অগ্রিম আয়, অগ্রিম ব্যয়, বকেয়া আয়, বকেয়া ব্যয়, অর্থাৎ অ্যাক্রুড বেসিস আর একটা হলো কি ডেফারাল বেসিস, অগ্রিম ভিত্তিক, বকেয়া ভিত্তিক। তো চারটা বেসিক্যালি আগে দেখি, চারটার মধ্যে হবে আবার 6টা। যেমন অ্যাক্রুড এক্সপেন্সের জন্য, অ্যাক্রুডের জন্য কী কী নাম হইতে পারে, যেমন কি আসতে পারে অ্যাক্রুড যে কোনো অ্যাক্রুড মানে বকেয়া বুঝতে হবে। আউটস্ট্যান্ডিং মানে বকেয়া, আউটস্ট্যান্ডিং মানে বকেয়া। ডিউ শব্দের অর্থ কি বকেয়া। আর বেসিক অ্যাডজাস্টিংটা হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ। আজকের ক্লাসটাই হচ্ছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ। সমন্বয় জাবেদা, বেসিক্যালি সমন্বয় জাবেদা রাখি সেটাও তো একটু জেনে রাখা উচিত। সমন্বয় জাবেদা হলো যে হিসাবকালে যে আয় ব্যয় সংগঠিত হবে ওই হিসাবকালে সেটা রেকর্ড করা, যদি রেকর্ড করা থেকে বাদ পড়ে যায় সেইগুলাই হবে কি অ্যাডজাস্টিং করার জন্য, অর্থাৎ পরিপূর্ণ অ্যাকচুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট তৈরি করার জন্য, কোম্পানির প্রকৃত আর্থিক অবস্থা জানার জন্য যে জাবেদা দাখিলা প্রয়োজন করা হয়, যে আয় ব্যয়গুলা, যে সমস্ত বিষয়গুলো রেকর্ড করার প্রয়োজন হয় সঙ্গত কারণে, বিভিন্ন কারণে রেকর্ড করা থেকে বাদ পড়ে গেছি, সেই বিষয়গুলো রেকর্ড করার জন্য যে জাবেদা এন্ট্রি দেওয়া হয় সেগুলো হচ্ছে কি সমন্বয় জাবেদা। তো এই অ্যাক্রুড মানে বকেয়া, আউটস্ট্যান্ডিং বকেয়া, ডিউ মানে বকেয়া, আর যদি পেয়েবল দিই সেটাও হবে বকেয়া, অর্থাৎ টাকা এখনও পরিশোধ করা হয়নি। কস্ট এক্সপেন্স ইনকার্ড, যে কোনো ব্যয় কী হয়ে গেল এক্সপেন্স ইনকার্ড। ইনকার্ড মানে সংগঠিত হওয়া, যে কোনো ব্যয় সংগঠিত হয়ে গেছে বাট নট কি করা হয়নি, বাট নট পেইড। নট পেইড মানে বকেয়া, অর্থাৎ ব্যয় সংগঠিত হয়েছে বাট নট পেইড। এক্সপেন্স করা হয়েছে যে কোনো, বিল রিসিপ্ট কি করা হলো, বিল রিসিপ্ট, বিল রিসিপ্ট অফ এনি এক্সপেন্স। যে কোনো ধরনের ব্যয়ের যদি কি করা হয়, কোনো ধরনের ব্যয়ের যদি বিল রিসিভ করা হয় তাহলে সেটাও বুঝতে হবে কি, যেমন ইলেকট্রিক বিল রিসিভ আমরা করি যখন, তখন কিন্তু ব্যয় দেই না, বিলটা ব্যয় সংগঠিত হয়েছে সেটা কনফার্ম করা হয়, সেটাও মানে বকেয়া। যে বিল রিসিভ অফ এনি এক্সপেন্স, যে কোনো ব্যয়ের বিল রিসিভ করা মানে কি সেটা বকেয়া ব্যয় সংগঠিত হয়েছে। আর যে কোনো এক্সপেন্স, এটা তো আমরা জানি, ওয়ান অ্যাকাউন্ট যদি কোনো সার্ভিস প্রদান করা হয় সেটার ক্ষেত্রে ইউজ করা হয়। অন অ্যাকাউন্ট অন ক্রেডিট মানে বাকিতে কোনো ট্রানজ্যাকশন সংগঠিত হওয়া। আউটস্ট্যান্ডিং নট পেইড যদি হয়, নট পেইড মানে বকেয়া, বিল রিসিভ ও পেয়েবল এই শব্দগুলো কি হয় বকেয়া শব্দ ইউজ করা হয়। এই সবগুলোর মিনিং হলো বকেয়া ব্যয়, যে বকেয়া ব্যয়। এবার বকেয়া ব্যয়ের জাবেদা কিন্তু আমরা পারি, যেমন বেতন বকেয়া রাখলে কী করি, বেতন ডেবিট, বকেয়া বেতন ক্রেডিট। তাহলে আমরা কী করবো, এই ক্ষেত্রে সবগুলো আউটস্ট্যান্ডিং শব্দটা ইউজ করতে পারি। অ্যাক্রুড স্যালারি আমরা লিখতে পারি, ডিউ স্যালারি আমরা লিখবো না, স্যালারিজ পেয়েবল লিখতে পারি। তাহলে আমরা প্রথমে কি লিখবো, স্যালারিজ এক্সপেন্স ডেবিট, স্যালারিজ এক্সপেন্স ডেবিট। যে ব্যয় হবে, আমি স্যালারি একটা নাম দিয়ে দিছি, এই জায়গায় যে ব্যয় হবে তার নাম লিখতে হবে, ক্লিয়ার। আর স্যালারিজ কী হবে, স্যালারিজ পেয়েবল ক্রেডিট হবে, অর্থাৎ যে ব্যয় হবে তার নাম দিয়ে দিব। এটা হলো অ্যাক্রুড এক্সপেন্সের ক্ষেত্রে। এবার কি হতে পারে, অ্যাক্রুড ইনকাম হতে পারে, অ্যাক্রুড হইতে পারে। আউটস্ট্যান্ডিং ইনকামও কিন্তু থাকতে পারে, আউটস্ট্যান্ডিং ইনকাম এমনও কিন্তু হইতে পারে। আউটস্ট্যান্ডিং ইনকাম মানে বকেয়া আয়। আর এই যে ডিউ, ইনকাম ডিউও থাকতে পারে কিন্তু। আর
রিসিভেবল। ইনকাম, যে কোনো ইনকাম কি হতে পারে, রিসিভেবল হতে পারে। আর নট রিসিভড, আগেটা ছিল নট পেড, এখন হলো কি নট রিসিভড। আরেকটা হলো যে সার্ভিস কি করা হলো, প্রোভাইডেড করা হয়েছে। এই মূল শব্দ কয়েকটা একটু জেনে রাখো, অ্যাক্রুড, আউটস্ট্যান্ডিং, ডিউ, রিসিভেবল আর নট রিসিভ, সার্ভিস প্রোভাইডেড। এটা আরেকটা জার্নাল আমি দিই আলাদা করে। এই ক্ষেত্রে যে কোনো ইনকাম কি বকেয়া আয়ের জন্য, বকেয়া আয়। সেক্ষেত্রে কি করব, যেমন যে ইনকামটা, যেমন ইন্টারেস্ট যদি আমাদের বকেয়া থাকে তাহলে আমরা কি লিখব, ইন্টারেস্ট রিসিভেবল, ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট। এই ইন্টারেস্ট মানে যে কোনো আয় হতে পারে, এই আয়ের নামটা আমরা জায়গায় লিখে দিলাম। আর হলো ইন্টারেস্ট ইনকাম, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট, যে আয় হবে তার নাম দিয়ে দিব। বিষয়টা ক্লিয়ার? এই বকেয়ার জন্য আরেকটা কিন্তু হতে পারে, যেমন কি সার্ভিস। এটা কিন্তু অনেকবার আমি লিখে দিয়েছি অলরেডি, ইকুয়েশন জার্নালের মধ্যে সার্ভিস প্রোভাইডেড থাকতে পারে, সার্ভিস প্রোভাইডেড, সার্ভিস কমপ্লিটেড, সার্ভিস পারফর্মড, সার্ভিস রেন্ডার, সার্ভিস রেন্ডার্ড অন ক্রেডিট অথবা অন অ্যাকাউন্ট, যে কোনো একটা থাকতে পারে। এটার মানে বকেয়া সেবা, শুধু বকেয়া আয় এক কথা, কিন্তু বকেয়া সেবা। এটা সার্ভিস দিলাম, বাকিতে দিলাম, এটা তো বাকিতে সেবা প্রদান, এটা বাংলা হলো কি বাকিতে সেবা প্রদান। সেই ক্ষেত্রে আমরা কি দিব, সার্ভিস অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করব। বাকিতে সেবা দিলে বাকিতে বিক্রয়ের মতন, কিন্তু অ্যাকাউন্টস রিসিভেবল কি হবে, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট। আর সার্ভিস রেভিনিউ কি করব, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। অর্থাৎ বকেয়ার মধ্যে কিন্তু একটা সেবা দিয়ে একটা বকেয়া থাকতে পারে, সেই জার্নালটা একটু দেখছো যে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করা হয়। এই ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট রিসিভেবল ডেবিট করা হয়, যে আয়টা হবে তার নাম। একমাত্র সেবা দিলেই অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট করা হবে, আর সার্ভিস রেভিনিউ ক্রেডিট করা হবে। অর্থাৎ একটা আয়, একটা বকেয়া আয় আর একটা বকেয়া ব্যয়, দুইটা জাবেদা হয়েছে। তারপরে ছিল আবার আমরা জানি অগ্রিম ব্যয়ের জাবেদা হয়, অগ্রিম ব্যয় অর্থাৎ প্রিপেড এক্সপেন্স। এখন একটা বিষয় আছে, রেওয়া মিল ট্রায়াল ব্যালেন্স তোমরা দেখছো, প্রিপেড এক্সপেন্স অথবা আনএক্সপায়ার্ড এক্সপেন্স। প্রিপেডের আরেক নাম কি, আনএক্সপায়ার্ড, প্রিপেড এক্সপেন্স অথবা আনএক্সপায়ার্ড এক্সপেন্স। এটার মিনিং হচ্ছে অগ্রিম ব্যয়। এই শব্দটা, এই প্রিপেড এক্সপেন্সটা কোন জায়গায় থাকবে, অ্যাডজাস্টিংয়ে থাকবে। কোন জায়গায়, অ্যাডজাস্টিং। কারণ আমরা জানি এটা কিন্তু দুই ধরনের পাবে, এখনই আমি বলছি অ্যাডজাস্টিংয়ে থাকবে, অর্থাৎ হচ্ছে অগ্রিম ব্যয়। তো অগ্রিম ব্যয়ের জায়গাটা তো আমরা সবাই পারি, যে কোনো অগ্রিম ব্যয় ডেবিট হয় আর শুধু ব্যয়টা ক্রেডিট হয়। যেহেতু শুরুতেই রেওয়া মিলের মধ্যে কিন্তু অনেক সময় দেখবা কি শুধু র্যান্ড এক্সপেন্স আছে, কি আছে, র্যান্ড এক্সপেন্স। সমন্বয়ে বলছে কিছু পরিমাণ টাকা ফর দ্য ইয়ার 2 ইয়ার্স, টাকাটা যে আমি দিলাম সেটা 2 বছরের জন্য প্রোভাইড করলাম। রেওয়া মিলে এমন থাকতে পারে র্যান্ড এক্সপেন্স, র্যান্ড এক্সপেন্স কত টাকা, 10,000 টাকা। সমন্বয়ে বলো প্রিপেড র্যান্ড এক্সপেন্স 2,000 টাকা। তাহলে আমাদের জার্নালটায় র্যান্ড মানে একটা যে কোনো একটা ব্যয়ের নাম দিলাম, সেই ক্ষেত্রে আমার জার্নালটা কী হবে তাহলে, যেহেতু আমি 10,000 টাকা র্যান্ড এক্সপেন্স হিসেবে লিখছিলাম, সমন্বয়ে বলছে প্রিপেড র্যান্ড কত, 2,000 টাকা। তাহলে আমাদের কী হবে, আমরা জানি অগ্রিম ব্যয় সম্পদ, তাহলে অগ্রিম ব্যয় কী হবে, ডেবিট। প্রিপেড র্যান্ড কী হবে, প্রিপেড র্যান্ড ডেবিট হবে। আর ব্যয়টা যেহেতু কমে যাচ্ছে তাহলে র্যান্ড এক্সপেন্স কী হবে, ক্রেডিট হবে। টাকার পরিমাণ কত হবে, 2,000 টাকা হবে। ক্লিয়ার? প্রিপেড র্যান্ড ডেবিট আর র্যান্ড এক্সপেন্স ক্রেডিট, এটা তো বিভিন্নভাবে আসতে পারে। আমাদের আজকে মূল কাজ হচ্ছে কি অগ্রিম ব্যয়টা কীভাবে লিপিবদ্ধ করো সেটা জেনে রাখা। এই অ্যাডজাস্টিংটা অনেকভাবে আসতে পারে, যে র্যান্ড এক্সপেন্স 10,000 টাকা ট্রায়াল ব্যালেন্সে আছে, সমন্বয়ে বলতে পারলে প্রিপেড র্যান্ড কত, 2,000 টাকা, তাহলে এই জার্নাল হবে। সমন্বয়ে বলতে পারে যে চলতি বছরের যে অ্যাকচুয়াল র্যান্ড এক্সপেন্স ফর দ্য ইয়ার বা কারেন্ট ইয়ার 8,000 টাকা, তখন এই জার্নালটা হবে। আমি দেখছিলাম 10,000 টাকা বলতেছে 8,000 টাকা এক্সপেন্স, তাহলে 2,000 টাকা অগ্রিম অটোমেটিক বোঝা যাচ্ছে। তাহলে অগ্রিম ব্যয় জার্নাল কিন্তু এইটা। এই
এই অগ্রিম ব্যয়ের আবার আরেকটা জার্নাল আছে, সেটা একটু দেখো। সেটা হলো কি, প্রিপেড ডেটটা এমন থাকবে, প্রিপেড এক্সপেন্স কী হবে, এক্সপায়ার্ড হবে। তো এক্সপায়ার্ড বা হ্যাজ বিন এক্সপায়ার্ড যেভাবেই থাকুক, এমনও আসতে পারে হ্যাজ বিন এক্সপায়ার্ড, এক্সপায়ার্ড বা হ্যাজ বিন এক্সপায়ার্ড, যেভাবে আসুক এটার মানেই হচ্ছে ট্রায়াল ব্যালেন্সে এই প্রিপেডটা ছিল। কিভাবে ছিল, ট্রায়াল ব্যালেন্সে ছিল, মনে রাখতে হবে। ট্রায়াল ব্যালেন্সে অগ্রিম ছিল, অর্থাৎ এটার বাংলা হলো অগ্রিম ব্যয় কী হলে, অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ হলে। অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ, অগ্রিম ব্যয়টা কোন জায়গায় লেখা ছিল, ট্রায়াল ব্যালেন্সে লেখা ছিল, দেখতে পারবা ট্রায়াল ব্যালেন্সে, কিন্তু ক্লিয়ার বিষয়টা মনে রাখবা। সেই ক্ষেত্রে আমাদের কি হবে, এই যেমন আমি যদি র্যান্ড এক্সপেন্স রেওয়া মিলে ছিল কি প্রিপেড রেন্ট, যদি এমন হয় প্রিপেড রেন্ট রেওয়া মিলে 8,000 টাকা ছিল। সমন্বয়ে বিভিন্নভাবে বলতে পারে যে হাফ অফ দ্য রেন্ট প্রিপেড রেন্ট এক্সপায়ার্ড হয়ে গেলো, অথবা প্রিপেড রেন্ট প্রোভাইডেড ফর 2 ইয়ার, 2 বছরের জন্য প্রদান করা হলো। তাহলে 1 বছরটা অটোমেটিক কী হবে, 1 বছরের প্রিপেড রেন্ট অটোমেটিক 1 বছরের প্রিপেড রেন্ট অটোমেটিক কী হবে, এক্সপায়ার্ড হয়ে যাবে। বিভিন্নভাবে আসতে পারে, এই বিষয়গুলো নিয়ে নেক্সট ভিডিওতে অবশ্যই বিস্তারিত আলোচনা হবে। তাহলে এই ক্ষেত্রে প্রিপেড রেন্ট যদি ট্রায়াল ব্যালেন্সে থাকে, তাহলে সেটার জন্য জার্নাল হবে কি, র্যান্ড এক্সপেন্স ডেবিট হবে। যেহেতু ব্যয়ের জন্য কি করি না, আমরা এখনও রেকর্ডই করি নাই, কত টাকা ব্যয় হলো সেটা রেকর্ড করি নাই। আর অগ্রিম ব্যয়টা হ্রাস পেয়ে গেলে ব্যয় কী হয়ে যায়, বৃদ্ধি পায়, এবং সেটা সম্পদ হ্রাস পায় কিন্তু। তাহলে র্যান্ড এক্সপেন্স ডেবিট, প্রিপেড রেন্টটা কী হবে, ক্রেডিট হবে। কত টাকা হবে, ওই যত টাকা এক্সপায়ার্ড হলো অত টাকা। আর এক্সপায়ারটা তখনই হবে যখন উপরে রেওয়া মিলে কী ছিল, প্রিপেড আকারে রেকর্ড করা হয়েছিল। তাহলে এটার বেসিক্যালি র্যান্ডের যে কোনো আমি একটা নাম দিলাম, যে কোনো নাম দিয়ে আসতে পারে। এই 4টা হলো 2টা অগ্রিম ব্যয় মেয়াদ উত্তীর্ণ হওয়া, আর অগ্রিম ব্যয় সংগঠিত হওয়া। আরেকটা ছিল কি, আনআর্ন রেভিনিউ বা আনআর্ন সার্ভিস রেভিনিউ। আনআর্ন সার্ভিস রেভিনিউ আসতে পারে, অথবা অ্যাডভান্স যে কোনো ইনকাম হইতে পারে, অর্থাৎ অগ্রিম আয়। মিনিং হচ্ছে কি, অগ্রিম আয়, সেটার জাবেদা কী হবে যদি, এবং এই অগ্রিম আয় শব্দটা কোন জায়গায় লেখা থাকবে, অ্যাডজাস্টিংয়ে লেখা থাকবে, অ্যাডজাস্টিংয়ে থাকবে অগ্রিম। অ্যাডজাস্টিংয়ে যদি অগ্রিম হয়, রেওয়া মিলে যদি আনান্ডা না থাকে, মনে রাখতে হবে রেওয়া মিলে থাকবে শুধু সার্ভিস রেভিনিউ বা যে কোনো রেন্ট ইনকাম বা ইন্টারেস্ট ইনকাম, এভাবে থাকবে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সেই ক্ষেত্রে যে ইনকামটা থাকবে, অর্থাৎ আমি যদি সার্ভিস রেভিনিউ মনে করি, রেওয়া মিলে আমি সার্ভিস রেভিনিউ ক্রেডিট করছিলাম, এখন বলতেছে সার্ভিস রেভিনিউটা তখন আমার কি করতে হবে, সার্ভিস রেভিনিউ অবশ্যই ডেবিট হয়ে যাবে। আর আনআর্ন সার্ভিস রেভিনিউ কি হবে, ক্রেডিট হবে। আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে, যত টাকা বলছে অত টাকা কী হবে, ক্রেডিট করতে হবে। বিষয়টা আশা করি ক্লিয়ার। আরেকটা জার্নাল আছে, সেটা যে হচ্ছে উল্টা যদি হয়, আনআর্ন সার্ভিস রেভিনিউ কী হলো, আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্নড হলো। যদি আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্নড হয়, তাহলে আমাদের কি করতে হবে, জাস্ট এটার উল্টা জাবেদা লিখব। আনআর্ন সার্ভিস রেভিনিউ যদি আর্ন হয়ে যায়, তাহলে এটার উল্টা জাবেদা হবে। উল্টা জাবেদাটা কি, তাহলে নিজেরাই বুঝতে পারছো আশা করি। সার্ভিস রেভিনিউটা তখন কি হবে, রেওয়া মিলে কি থাকবে, আনআর্ন সার্ভিস রেভিনিউ যখন কি থাকবে, এই আর্নড হবে, এই জায়গায় আনআর্ন সার্ভিস রেভিনিউ অ্যাডভান্স বা ইনকাম। সেক্ষেত্রে আমরা জানাল দিছি কি, সার্ভিস রেভিনিউ ডেবিট, আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট। আর যদি আনআর্ন সার্ভিস রেভিনিউ আর্নড হয়, তখন জানাল হবে কি, আনআর্ন সার্ভিস রেভিনিউ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। রেওয়া মিলে তোমরা দেখবা এই আনআর্ন সার্ভিস রেভিনিউ থাকবে। তাই আজকের মতন এই পর্যন্তই রাখবো। এই 6টা জার্নাল তোমরা ভালো করে জেনে রাখো। নেক্সট ভিডিওতে আমি সরাসরি বোর্ডের অঙ্ক সহ বিস্তারিত আলোচনা করব। আর যার যদি কোনো সমস্যা হয়, তাহলে ইনবক্স করতে পারো। আজকের মতন আমি রেখে দিব। আল্লাহ হাফিজ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনা একটু সিরিয়াসলি করো।